হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাউ কম্পিউটার একাডেমি। আগের ক্লাসে তোমাদেরকে ট্যালি সফটওয়্যারের ইন্ট্রোডাকশান এবং ট্যালি সফটওয়্যার ইনস্টল করা দেখিয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদেরকে ট্যালি সফটওয়্যারে অ্যাকাউন্ট তৈরি করা দেখাতে চলেছি। ট্যালি সফটওয়্যারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবার প্রথমে তোমাদেরকে ট্যালি সফটওয়্যারটা ওপেন করতে হবে, যার জন্য তোমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। তোমরা স্টার্টে ক্লিক করার পর এখানেও ট্যালি পেয়ে যাবে, অথবা তোমাদেরকে আসতে হবে অল অ্যাপস। এইখানটা আসার পর তোমাদেরকে এইখানটা টি সেকশানে যেতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে সফটওয়্যারগুলো কিন্তু সারিবদ্ধভাবে সাজানো থাকে, অর্থাৎ এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এইভাবে সাজানো থাকে। তো এইখানটা তোমাদেরকে যেতে হবে টিতে গেলে সবার প্রথমে তোমরা ট্যালি পাবে। এইখানে তোমাদেরকে ট্যালিতে ক্লিক করতে হবে। ট্যালিতে ক্লিক করার পর তোমাদের এইখানে ট্যালি সফটওয়্যারটা ওপেন হবে। ট্যালি সফটওয়্যার ওপেন হয়ে যাওয়ার পর সবার প্রথমে তোমাদেরকে এইখানটা কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এইখানে ক্লিক করতে হবে। ট্যালি সফটওয়্যারটা স্টুডেন্টের জন্য ফ্রি থাকে, তবে এই এডুকেশনাল মোডে কিন্তু কয়েকটা ফিচার দেওয়া থাকে না। যেমন তোমরা এইখানটা কিন্তু ফুল ট্রানজ্যাকশান এন্ট্রি করতে পারবে না, অর্থাৎ স্টুডেন্ট ভার্সানে তোমরা কেবলমাত্র 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো ডেটের কিন্তু তোমরা এন্ট্রি পাস করতে পারবে, অন্য কোনো ডেটে তোমরা এন্ট্রি পাস করতে পারবে না। তারপর তোমরা এখানে জিএসটি, টিডিএস এবং টিসিএস এর সম্পূর্ণ হিসাব রাখা যায় না, তবে তোমরা এগুলোকে ব্যবহার করতে পারবে, জাস্ট তোমরা এটাকে ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে পারবে না। তারপর তোমরা এখানটায় মাল্টি ইউজার রিমোট অ্যাক্সেস ব্যবহার করতে পারবে না। ব্যাঙ্ক রিকাউন্সিলেশন, চেক প্রিন্টিং, ইওএ বিল এগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে পারবে না। তারপর এখানটা বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করা, এটাও তোমরা পারবে না। তারপর হচ্ছে এডিট লগ, অর্থাৎ ট্যালিতে কোথায় কোথায় এডিটিং হয়েছে, কোথায় কোথায় ডিলিট হয়েছে, এগুলোকেও কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারবে না। এছাড়াও এখানটা ডেটা এনক্রিপশান, তারপর ইউজার সিকিউরিটি এগুলোকেও তোমরা ব্যবহার করতে পারবে না। এবং ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং জিএসটি রিপোর্ট এগুলোকে তোমরা এক্সপোর্ট করতে পারবে না। তবে এগুলো তোমাদের শেখার ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না, কারণ এগুলোকে তোমরা অন্যান্যভাবেও কিন্তু ব্যবহার করতে পারবে। তো বেসিক্যালি যারা স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু এই সফটওয়্যারটা বেস্ট হবে। তো তোমরা যদি ভেবে থাকো ফ্রি সফটওয়্যারে তোমরা প্রফেশনালি সমস্ত কিছু কাজ করতে পারবে, সেগুলো কিন্তু করতে পারবে না। তার কারণ সবথেকে বড় তোমাদের এফেক্ট করবে কিন্তু ডেট। ট্যালি সফটওয়্যারে স্টুডেন্ট ভার্সানে তোমরা কেবলমাত্র 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো দিনেরই তোমরা হিস্ট্রি রাখতে পারবে, বা এই দুটো ডেটেরই কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে, অন্যান্য তারিখে তোমরা এন্ট্রি করতে পারবে না। তো তোমাদেরকে এইখানটায় কন্টিনিউ উইথ এডুকেশনাল মোড এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা পপ আপ প্যানেল আসবে। তো এইখানটা বাই ডিফল্ট 4টে অপশন থাকবে। সবার প্রথমে থাকবে ক্রিয়েট কোম্পানি, অর্থাৎ তোমাদের যদি আগে থেকে কোনো রকম কোম্পানি খোলা না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট রিমোট কোম্পানি, অর্থাৎ তোমাদের যদি ট্যালিতে প্রিমিয়াম ভার্সন থাকে এবং তোমাদের যদি কোম্পানি অন্য কোনো সার্ভারে বা ক্লাউডে যদি স্টোর থাকে, সেক্ষেত্রে তোমরা এইখানটায় নেট আইডি এবং নেট পাসওয়ার্ড এই দুটো দিয়ে কিন্তু তোমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবে। এবং তোমাদের যদি প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে এইখানে কিন্তু ট্যালি প্রাইম সিলভার বা গোল্ড লেখা থাকবে, আর এটা যেহেতু এডুকেশনাল ভার্সন তাই এখানটা লেখা রয়েছে ইডিইউ। তারপর হচ্ছে স্পেসিফাই পাথ, অর্থাৎ ট্যালি সফটওয়্যারটা যদি তোমাদের কম্পিউটারে স্পেসিফাই কোনো পাথের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু এইখানে দিয়ে দিতে হবে। এর জন্য তোমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, তারপর পাথ দিতে হবে। তো এইটা তোমাদেরকে এক্ষুনি করে দেখাচ্ছি, যার জন্য তোমাদেরকে এইখানটা কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে যেতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে ক্লাস নামক একটা ফোল্ডার রয়েছে, তারপর এইখানটা ট্যালি রয়েছে। তারপর আমাদের এই ক্ষেত্রে কিন্তু এই ট্যালি নামক ফোল্ডারের ভেতরেই সমস্ত কোম্পানিগুলো রয়েছে। তো এইখানে তোমাদেরকে ওপরে এই লোকেশনটা কিন্তু কপি করতে হবে। এই লোকেশনটাকে কপি করার জন্য তোমাদেরকে এই পাথটাকে সিলেক্ট করতে হবে, তারপর রাইট ক্লিক করে করতে হবে কপি। তারপর ট্যালি সফটওয়্যারের মধ্যে এসে তোমাদের এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করতে হবে। তারপর এন্টার প্রেস করলে কিন্তু তোমরা এইখানে কোম্পানিগুলো দেখতে পাবে। আর একটা যেটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট ফ্রম ড্রাইভ। তো এইখানে তোমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবে, যার জন্য তোমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমাদেরকে ফোল্ডার লোকেশন দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি ডি ড্রাইভ করে দিচ্ছি। তারপর এই ক্ষেত্রে আমি এই OneDrive-তে ঢুকে যাচ্ছি। তারপর তোমাদেরকে আবার নির্দিষ্ট একটা ফোল্ডারে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমি সাউ কম্পিউটারে আসি। তারপর এইখানটা ক্লাসের ভেতরে এইখানটা আমি চলে আসছি ট্যালিতে। তারপর এইখানটা আবার একটা ট্যালি রয়েছে, এইখানটায় আসি। এইখানটা আসার পর তোমরা কিন্তু এখানে কোম্পানিগুলো দেখতে পাবে। তো এইখান থেকেও কিন্তু তোমরা কোনো একটা কোম্পানির ভেতরে আসতে পারবে। তো তোমরা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে তোমাদেরকে একদম নতুন করে কোম্পানি খোলা দেখাচ্ছি, যার জন্য তোমাদেরকে ট্যালি ওপেন করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আর একবার ওপেন করে নিচ্ছি। ট্যালি ওপেন করার পর তোমাদেরকে এইখানটায় আবার এডুকেশনাল মোড এইখানে ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করতে হবে। ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করার পর সবার প্রথমে তোমাদের আসবে কোম্পানি ডেটা পাথ, অর্থাৎ এই কোম্পানিটা তোমাদের কম্পিউটারে যেই জায়গায় জমা থাকবে তার লোকেশানটা এখানে থাকবে। তো আমাদের এই ক্ষেত্রে ডি ড্রাইভের ভেতরে ট্যালি নামক ফোল্ডারের ভেতরে থাকবে।
সবার প্রথমে তোমাদেরকে এখানে দিতে হবে কোম্পানির নেম। তো তোমরা তোমাদের মতো করে একটা কোম্পানির নাম দিয়ে দেবে। এই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি সাউ শপিং মল। কোম্পানির নাম দেওয়ার পর তোমাদেরকে এইখানটা আবার এন্টার প্রেস করতে হবে। এরপর তোমরা পাবে মেলিং নেম। তো কোম্পানির যদি অন্য কোনো নামে আইডেন্টিটি থাকে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো আমরা মনে করলাম আমাদের একটাই কোম্পানির নাম এবং এই নামেই সমস্ত কাস্টমাররা জানে, তাই এই ক্ষেত্রে আমরা নতুন কোনো নাম দিচ্ছি না। এরপর তোমাদেরকে এইখানে দিতে হবে অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে আমরা কোম্পানির অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তো অ্যাড্রেস লেখার পর তোমাদেরকে এখানে আবার এন্টার প্রেস করতে হবে এবং তারপর এইখানটা তোমাদেরকে স্টেট দিতে হবে। তো তোমাদের যদি অ্যাড্রেস বড় হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এইখানটা কমা দিয়েও কিন্তু লিখতে পারো। তো আমাদের যেহেতু অ্যাড্রেসটা ছোট, আমরা কিন্তু নিচে লাইন করে রেখেছি। স্টেটের ক্ষেত্রে তোমরা এইখানে লিস্ট থেকেও স্টেট চুজ করতে পারো অথবা তোমরা এখানে টাইপ করেও করতে পারো। তো তোমরা যখনই এখানে ডাব্লু প্রেস করবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সাজেশনে আসবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদেরকে এইখানটা দিতে হবে পিনকোড। তো এই ক্ষেত্রে আমরা কোম্পানির পিনকোড দিয়ে দিচ্ছি। তারপর এখানে থাকবে টেলিফোন সাধারণত বর্তমান সময়ে খুব বেশি একটা ব্যবহার হয় না। এগুলো সাধারণত তারযুক্ত ফোন অথবা তোমরা বলতে পারো ল্যান্ডলাইন ফোন। তবে তোমাদের কোম্পানির ক্ষেত্রে যদি কোনো রকম ল্যান্ডলাইন অথবা টেলিফোন থাকে তোমরা এখানে দিয়ে দিতে পারো, এবং যদি না থাকে তোমাদেরকে এখানে এন্টার প্রেস করে নিচে লাইনে আসতে হবে। তারপর তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কোম্পানির মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদেরকে আবার এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর এইখানটা দিতে হবে ফ্যাক্স নাম্বার। ফ্যাক্স টেকনোলজি সাধারণত অনেক আগে ব্যবহার হতো, যেখানে ডকুমেন্ট বা ছবি স্ক্যান করে টেলিফোন লাইনের মাধ্যমে কিন্তু অন্যান্য ফ্যাক্স মেশিনে পাঠানো হতো। বর্তমান সময়ে এর পরিবর্তে কিন্তু ইমেলটা অনেক ব্যবহার হয়, তাই এই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার না করে ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার পর তোমাদেরকে এখানে আবার এন্টার প্রেস করতে হবে এবং এইখানে ওয়েবসাইট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। কোম্পানির ওয়েবসাইট দেওয়ার পর তোমাদেরকে এইখানটা ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম অর্থাৎ অর্থবছর তোমাদেরকে এইখানটা দিয়ে দিতে হবে। ইন্ডিয়াতে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থবছর শুরু হয় 1 এপ্রিল থেকে এবং অর্থবছর শেষ হয় 31 মার্চ। অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চ একটা পুরো অর্থবছর হয়ে থাকে। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করে করতে হবে বুক বিগিনিং ফ্রম, অর্থাৎ এখানে বলা হয়েছে ব্যবসার হিসাবের বই, অর্থাৎ যেই মাস থেকে অথবা জবে থেকে ব্যবসা শুরু হয়েছে তার ডেটটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা মনে করলাম 1 এপ্রিল থেকেই আমাদের ব্যবসা শুরু হয়েছে, তাই এখানে কোনো রকম পরিবর্তন করছি না। তারপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। এইখানটা আসবে বেস কারেন্সি সিম্বল। তো আমাদের ইন্ডিয়াতে যেহেতু INR অর্থাৎ ইন্ডিয়ান রুপিস চলে, তাই এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন করা যাবে না। তারপর হচ্ছে ফর্মাল নেম। তো এখানে INR বলতে ইন্ডিয়ান রুপিস বোঝানো হয়েছে। তো ট্যালিতে কোম্পানি খোলার সময় কিন্তু বাই ডিফল্ট এই কয়েকটাই ফিচার থাকে। এর থেকে এক্সট্রা সেটিং বের করার জন্য তোমাদেরকে কিবোর্ডে F12 প্রেস করতে হবে অথবা তোমাদেরকে এইখানে কনফিগারে ক্লিক করতে হবে। তারপর তোমরা এইখান থেকে এক্সট্রা কয়েকটা কনফিগারেশন কিন্তু অন করতে পারবে। যেমন এইখানটা রয়েছে প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলসটাকে ইয়েস করার জন্যই কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো এসেছে। তোমরা যদি এইখানে নো করে যদি এন্টার করে যদি অ্যাপসেট করো তাহলে এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন চলে যাবে। আবার নিয়ে আসার জন্য তোমাদেরকে এইখানে আবার কনফিগারে ক্লিক করতে হবে, তারপর এখানে আবার ইয়েস করতে হবে। ইয়েস করলে এটা আবার অটোমেটিক চলে আসবে। এরপর কনফিগারে এইখানটা রয়েছে সেট এডিট লক অ্যাপ্লিকেবিলিটি। তো এটা হলো ট্যালিতে একটা ফিচার, যেখানে কোনো লেনদেন বা এন্ট্রি পরিবর্তন বা ডিলিট করার রেকর্ডগুলো কিন্তু হিস্ট্রি হিসেবে জমা থাকে। তো যারা CA হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিচারটা কাজে লাগে। তোমরা যদি এটাকে ইয়েস করো সেক্ষেত্রে সিম্পলি কিন্তু এইখানটা এনেবল এডিট লক এরকম একটা অপশান আসবে। তোমরা যদি এটাকে যদি ইয়েস করো তাহলে ট্যালিতে কিন্তু এডিট লকটা অন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের লাগবে না, এখানে আমরা নো করে দিচ্ছি এবং কনফিগারে গিয়ে এখানে আমরা নো করে দিচ্ছি। তারপর এখানটা রয়েছে ইউজ ট্যালি ভল্ট পাসওয়ার্ড টু এনক্রিপ্ট কোম্পানি ডেটা। তোমরা যদি এটাকে ইয়েস করে দাও তাহলে ট্যালিতে কোম্পানি ওপেন করার সময় কিন্তু তোমাদেরকে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর তোমরা দেখতেই পাচ্ছ এইখানটায় ট্যালি ভল্ট পাসওয়ার্ড বলে একটা অপশান এসেছে। তো এই ক্ষেত্রে আমি এইখানটায় ক্লিক করে দিচ্ছি এবং এইখানে ওয়াই প্রেস করে এন্টার প্রেস করে দিচ্ছি। এরপর তোমাদেরকে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং তোমরা ওপরে যেই পাসওয়ার্ডটা দেবে ওই পাসওয়ার্ডটা কিন্তু আবার নিচে দিতে হবে। তো এই ক্ষেত্রেও আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদেরকে এন্টার করতে হবে, তারপর আবার এখানে এন্টার প্রেস করে অ্যাপসেট করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আবার ট্যালি ভল্ট পাসওয়ার্ড চাইছে। তো এই ক্ষেত্রে আবার আমি সেম 1 2 3 4 করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদেরকে এইখানটা শো মোর ফিচারে এই ফিচারটাকে অ্যাক্টিভ করতে হবে।
এখানে অ্যাক্টিভ করার পর অনেকগুলো ফিচার অ্যাক্টিভ হয়ে যাবে। এর থেকে আরও বেশি ফিচার পাওয়ার জন্য তোমাদেরকে এখানটা শো অল ফিচার এটাকেও ইয়েস করতে হবে। এটাকে ইয়েস করলে কোম্পানির সমস্ত ফিচারগুলো কিন্তু এখানে দেখাবে। এখানে প্রত্যেকটা বিষয়কে কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে সেটিং করতে হবে। এইখানে যদি কোনো রকম ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির উপরে এফেক্ট পড়বে। তবে তোমরা চাইলে এটাকে ভবিষ্যতে পরিবর্তনও করতে পারবে। এখানে সবার প্রথমে রয়েছে মেনটেন অ্যাকাউন্ট, এটাকে তোমাদেরকে অবশ্যই ইয়েস করতে হবে। এইটা ইয়েস থাকলে তোমাদের সমস্ত লেনদেনের হিসাবগুলো থাকবে, এটাকে কিন্তু ভুল করেও নো করা যাবে না। এরপর রয়েছে এনাবেল বিল ওয়াইজ এন্ট্রি, তো এটা যদি ইয়েস থাকে তোমাদের ট্যালিতে প্রত্যেকটা আলাদা আলাদা সেলস বা পারচেসের হিস্ট্রি কিন্তু আলাদাভাবে জমা থাকবে, অথবা তোমরা বলতে পারো আলাদা আলাদা করে এন্ট্রি থাকবে। এরপর এখানে রয়েছে এনাবেল কস্ট সেন্টার, তো কোম্পানি যদি অতিরিক্ত কোনো হিসাব থাকে সেই হিসাবে খরচ রাখার জন্য কিন্তু এই ফিচারটাকে ইয়েস করতে হয়। তো বর্তমানে আমরা এটাকে নো করছি। তারপর রয়েছে এনাবেল ইন্টারেস্ট ক্যালকুলেশন, তো তোমরা যদি ভবিষ্যতে ব্যাংক থেকে লোন নাও অথবা ট্যালি থেকে যদি তোমরা কোনো ব্যক্তিকে লোন দাও সেই ক্ষেত্রে ওই লোনের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য এটা ব্যবহার করা হয়। তারপর এখানে রয়েছে ইনভেন্টরি, ইনভেন্টরিতে সবার প্রথমে রয়েছে মেনটেন ইনভেন্টরি, তো এটা অবশ্যই তোমাদেরকে ইয়েস করতে হবে। এইটার মাধ্যমে তোমাদের দোকানে কতগুলো স্টক রয়েছে, কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে এবং দোকানে কত টাকা জিনিস রয়েছে এইসব হিসাব কিন্তু তোমরা রাখতে পারবে। তারপর রয়েছে ইন্টিগ্রেট অ্যাকাউন্ট উইথ ইনভেন্টরি, এটাকেও তোমাদেরকে ইয়েস করতে হবে। এটার মাধ্যমে তোমরা বিক্রির সাথে দোকানে কতগুলো স্টক রয়েছে সেটার হিসাব করতে পারবে। তারপর এখানে রয়েছে এনাবেল মাল্টিপল প্রাইস লেভেল, এই ক্ষেত্রে আমরা নই রাখছি, তোমরা চাইলে এখানে ইয়েস করতে পারো। তো এইটাকে যদি তোমরা ইয়েস করে দাও সেক্ষেত্রে তোমরা একটা প্রোডাক্টের কিন্তু ভিন্ন দাম রাখতে পারবে, অর্থাৎ ডিস্ট্রিবিউটরের জন্য আলাদা দাম, রিটেলারের জন্য আলাদা দাম এবং কাস্টমারের জন্য আলাদা দাম করতে পারবে। অথবা যারা বেশি প্রোডাক্ট কিনবে তাদের ক্ষেত্রে আলাদা দাম এবং যারা কম প্রোডাক্ট কিনবে তাদের জন্য আলাদা দাম, এই রকম কাজগুলো কিন্তু তোমরা করতে পারবে। তারপর এখানে রয়েছে এনাবেল ব্যাচেস, তো এটা সাধারণত ওষুধ দোকানের ক্ষেত্রে বেশি কাজে লাগে, অর্থাৎ যেই সব প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট থাকে এই সব প্রোডাক্টের হিসাব রাখার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়। তারপর এখানে রয়েছে এনাবেল জব অর্ডার প্রসেসিং, অর্থাৎ তোমাদের কোম্পানির আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে অথবা তোমাদের কোম্পানি থেকে যদি কোনো প্রোডাক্ট লঞ্চ হয় সেই ক্ষেত্রে ওই প্রসেসিংগুলোকে ট্র্যাক করার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়। তারপর রয়েছে এনাবেল কস্ট ট্র্যাকিং, অর্থাৎ তোমাদের কোম্পানিতে কোথায় কোথায় খরচ হচ্ছে এইসব হিসাবগুলো রাখার জন্য এটাকে ইউজ করতে হবে। তারপর রয়েছে জব কস্টিং, অর্থাৎ কোম্পানির কর্মচারীর ক্ষেত্রে কোথায় কোথায় অতিরিক্ত খরচ হচ্ছে ওগুলো তোমরা রাখতে পারবে। তারপর রয়েছে ইউজ ডিসকাউন্ট কলাম ফর ইনভয়েস, তো এটাকে যদি তোমরা ইয়েস করো তোমরা প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট দিতে পারবে। তো এটা সাধারণত প্রত্যেকটা দোকানের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তবে আমরা এই ক্ষেত্রে নো রাখছি, পরে এটাকে আবার ইয়েস করে দেখাবো। তারপর এখানে রয়েছে ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি কলাম ইন ইনভয়েস, তো যেসব দোকানে অফার হিসেবে বাই টু গেট ওয়ান ফ্রি বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এইসব অফারগুলো চলে, সেই সব অফারগুলো দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই ফিচারটাকে ইয়েস করতে হবে। তারপর এখানে রয়েছে ট্যাক্স, তো ট্যাক্সের সবার প্রথমে রয়েছে জিএসটি, তো এটাকে অবশ্যই তোমাদেরকে ইয়েস করতে হবে, কারণ তোমাদেরকে ট্যালিটা কিন্তু জিএসটি দিয়েই শেখানো হবে। এইখানে কোনো রকম পরিবর্তন না করে তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর তোমাদেরকে এখানে স্টেট দিতে হবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করছি এবং কোম্পানি খোলার সময় যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়েছিলাম তাই এখানে বাই ডিফল্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। এরপর তোমাদেরকে এইখানটা দিতে হবে রেজিস্ট্রেশন টাইপ। জিএসটি 3 প্রকারের হয়, রেগুলার, কম্পোজিশন এবং রেগুলার এসিজেড। রেগুলারটা সাধারণত ব্যবহার করা হয় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে, যেসব ব্যবসায়ীর বছরে টার্ন ওভার 1.5 কোটি বা তার বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু রেগুলার জিএসটি নিতে হবে। এখানে টার্ন ওভার বলতে কিন্তু বাৎসরিক বিক্রির কথা বলা হয়েছে। যদি কোনো একটি দোকানে বছরে 50 লাখ টাকার পণ্য বিক্রি হয় সেক্ষেত্রে ওই ব্যবসার টার্ন ওভার হবে কিন্তু 50 লাখ টাকা। এখানে কিন্তু লাভ বা ক্ষতি ধরা হবে না, টোটাল বিক্রির পরিমাণটা ধরা হবে। এছাড়াও কোনো ব্যবসায়ী যদি ভিন্ন রাজ্য থেকে প্রোডাক্ট কিনে যদি বিক্রি করে সেক্ষেত্রেও কিন্তু তাকে রেগুলার রাখতে হবে। ফর এক্সাম্পল, কোনো একজন ব্যবসায়ীর বাৎসরিক টার্ন ওভার রয়েছে 10 লক্ষ টাকা, তবে সেই ব্যবসায়ী যদি ভিন্ন রাজ্য থেকে প্রোডাক্ট কিনে নিজের রাজ্যে অথবা নিজের রাজ্যের কোনো প্রোডাক্ট কিনে যদি ভিন্ন রাজ্যে বিক্রি করে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে রেগুলার জিএসটি ব্যবহার করতে হবে। সাধারণত বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে কিন্তু রেগুলার ব্যবহার করা হয়, আর এই রেগুলার জিএসটি ব্যবহার করলে কিন্তু আইটিসি করা যায়, অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কোনো প্রোডাক্ট কেনার সময় যেই ট্যাক্সটা দেওয়া হবে পরে কিন্তু সরকারের কাছ থেকে ওই ট্যাক্সটা ক্লেম করা যাবে অথবা রিফান্ড পাওয়া যেতে পারে, কারণ জিএসটি সর্বদা দেয় কিন্তু কাস্টমার, কখনো ব্যবসায়ী জিএসটি দেয় না। তারপর রয়েছে কম্পোজিশন, সাধারণত ছোট ব্যবসায়ীরা কম্পোজিশন জিএসটি ব্যবহার করে। যেই সব ব্যবসায়ীরা ভিন্ন রাজ্য থেকে প্রোডাক্ট না কিনে একই রাজ্য থেকে প্রোডাক্ট কিনে সেই রাজ্যের মধ্যেই বিক্রি করে, অথবা যেই সব ব্যবসায়ীর বাৎসরিক টার্ন ওভার 1.5 কোটি টাকার কম হয় তাদের ক্ষেত্রে কিন্তু কম্পোজিশন ব্যবহার করা হয়। তারপর রয়েছে রেগুলার এসিজেড,
এখানটায় SEZ বলতে বোঝানো হয়েছে স্পেশাল ইকোনমি জোন। ভারতবর্ষের ভেতরে স্পেশাল কয়েকটি জায়গাতে রপ্তানি করলে অথবা ব্যবসা করলে কিন্তু ওখানে জিএসটি পড়ে না। তো তোমরা যদি সেই রকম স্পেসিফিক কোনো জায়গার আন্ডারে জিএসটি নিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রেগুলার SEZ করতে হবে। সাধারণত SEZ এরিয়ার মধ্যে ব্যবসা করলে কিন্তু 0% জিএসটি পড়ে, তবে ভিন্ন রাজ্যতে কিন্তু বিক্রি করলে ওইখানে জিএসটি দিতে হবে। তো আশা করি এই তিনটে জিএসটির বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রেগুলার এবং কম্পোজিশনটা ব্যবহার করা হয়। তো আমাদের এই ব্যবসাতে যেহেতু ভিন্ন রাজ্য থেকে কেনা বেচা হবে, তাই আমরা এখানটা রেগুলার করে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাসেস আদার টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি তোমরা ব্যবসা করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এটা ইয়েস করতে হবে। কেন্দ্রশাসিত অঞ্চল বলতে আমাদের ভারতে কিন্তু টোটাল 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তার মধ্যে 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইউটিজিএসটি ব্যবহার করা হয়। তো ইউটিজিএসটি বলতে এখানে বোঝানো হয়েছে ইউনিয়ন টেরিটরি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো আমাদের ভারতবর্ষে বর্তমানে এই 5টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যেমন চণ্ডীগড়, লক্ষ্ণদ্বীপ, দমন অ্যান্ড ডিউ, তারপর নগর হাভেলি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো তোমরা যদি এই কয়েকটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ব্যবসা করো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অবশ্যই এটাকে ইয়েস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা দিয়ে দিতে হবে জিএসটি নাম্বার। জিএসটি নাম্বার সাধারণত 15 সংখ্যার হয়, যেখানে প্রথম দুটো সংখ্যা থাকবে স্টেট কোড, তারপর 10টা থাকবে ব্যবসার প্যান কার্ডের নাম্বার, তারপর 3টি থাকবে জিএসটি নাম্বার। তো এই ক্ষেত্রে স্টেট কোডটা কিন্তু বিভিন্ন স্টেটের ক্ষেত্রে আলাদা হয়। তো তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি আগে থেকে এইখানটা স্টেট কোড লিখে রেখেছি। যেমন এইখানটা সবার প্রথমে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, যেখানে স্টেট কোড 1। তারপর রয়েছে হিমাচল প্রদেশ, যার স্টেট কোড হবে 2। তারপর পাঞ্জাব, উত্তরাখণ্ড, আরও অন্যান্য স্টেটের স্টেট কোড এইখানটা রয়েছে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করছি সেই ক্ষেত্রে আমাদের স্টেট কোড হবে কিন্তু 19। অর্থাৎ যেসব ব্যবসায়ীরা ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করবে তাদের সবার স্টেট কোড 19 দিয়ে শুরু হবে। তো এই স্টেট কোড দেওয়ার পর এইখানটা ব্যবসার প্যান কার্ডের নাম্বার, তারপর শেষের 3টে সংখ্যা দিতে হবে জিএসটি নাম্বার, যেখানে 13 নম্বর সংখ্যাটা বোঝাবে ব্যবসার ব্রাঞ্চ। অর্থাৎ কোনো ব্যবসা যদি একটা ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে হবে 1, কোনো ব্যবসা যদি দুটো ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে হবে 2। এইরকমভাবে কোনো একটা ব্যবসা যতগুলো ব্রাঞ্চ থাকবে এইভাবে কিন্তু সংখ্যাগুলো বাড়তে থাকবে। তারপর থাকবে জেড, এটাকে বলা হয় স্থির অক্ষর, অর্থাৎ যে কোনো ব্যবসার ক্ষেত্রে জেড সংখ্যাটা কিন্তু অবশ্যই থাকবে, এটা কোনো অর্থ বহন করে না। তারপর রয়েছে ই, এটাকে বলা হয় চেক সাম ডিজিট। তো এটা সাধারণত যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। তো আশা করি জিএসটি নাম্বার কিভাবে হয় তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই ক্ষেত্রে এই জিএসটি নাম্বারটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর রাইট ক্লিক করে এইখানে করে নিচ্ছি কপি করার পর তোমাদেরকে এইখানটার ট্যালিতে Ctrl+V পেস্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু ছিল আগে থেকে আমি এইটাকেই লিখে নিচ্ছি। তোমরা প্র্যাকটিস করার সময় তোমরা এটা কিন্তু ম্যানুয়ালি লিখে নেবে। তারপর রয়েছে GSTR 1, এটা সাধারণত জিএসটি রিটার্ন করতে ব্যবহার করা হয়। জিএসটি রিটার্নের ক্ষেত্রে তোমরা প্রত্যেক মাসের জিএসটি রিটার্ন ফাইল করতে পারো, অথবা তোমরা প্রত্যেক 6 মাস অন্তর কিন্তু একবার করতে পারো। তো সাধারণত বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে মান্থলি রিটার্ন ফাইল করতে হয়, তাই আমি এই ক্ষেত্রে করে দিয়েছি মান্থলি। তারপর রয়েছে জিএসটি ইউজার নেম, অর্থাৎ তোমাদের যদি জিএসটি পোর্টালের কোনো ইউজার নেম থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এটা দিয়ে দিতে হবে। এখানে জিএসটি পোর্টাল বলতে কিন্তু জিএসটি ওয়েবসাইটকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা গুগল ক্রোমে যদি লিখে দাও জিএসটি, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু তোমরা জিএসটি পোর্টাল পেয়ে যাবে। তো যাদের জিএসটি নাম্বার রয়েছে তাদেরকে কিন্তু এইখানে লগ ইন করে জিএসটি ডিটেলসটা লগ ইন করতে হয়। তো এইখানটা তোমরা যেই ইউজার নামটা দেবে ওটা কিন্তু তোমাদেরকে এইখানটা দিয়ে দিতে হবে। এটার মাধ্যমে তোমাদের ফিল করতে সুবিধা হবে। তারপর রয়েছে মোড অফ ফিলিং, তো এই ক্ষেত্রে আমরা করছি নট অ্যাপ্লিকেবল। তোমরা যদি এখানে ডিএসএ করে দাও সেক্ষেত্রে তোমরা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের মাধ্যমে জিএসটি রিটার্ন ফাইল করতে পারবে। অর্থাৎ একটা পেনড্রাইভের মতো স্পেশাল কিট দেওয়া হবে যেটা তোমাদেরকে জিএসটি রিটার্ন করতে হেল্প করবে। আর তারপর রয়েছে ইভিসি, তো এইটা যদি তোমরা সিলেক্ট করো সেক্ষেত্রে তোমরা যখন জিএসটি রিটার্ন ফাইল করবে তোমরা ওটিপির মাধ্যমে করতে পারবে। তো আমি এই ক্ষেত্রে করে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল। এরপর এখানে রয়েছে ই ইনভয়েসিং অ্যাপ্লিকেবল, এইটাকে তোমরা ইয়েস করলে ডিজিটাল ইনভয়েস তৈরি হবে, যেটা জিএসটি পোর্টালে কিন্তু অটোমেটিক আপলোড হয়। এতে ট্যাক্স ফাইলিং সহজ হয় এবং কর ফাঁকি কমে। অর্থাৎ যারা ট্যাক্স বাঁচাতে চায় তারা কিন্তু এটাকে ইয়েস করলে আর পারবে না, এবং এটা জেনারেলি ব্যবসার স্বচ্ছতা বাড়ে। তবে তোমরাকে যদি এটাকে নো করে রাখো সেই ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি তোমাদেরকে বিল তৈরি করতে হবে এবং তোমাদেরকে নিজে থেকে কিন্তু জিএসটি রিটার্ন করতে হবে। অর্থাৎ এটা অটোমেটিক আর রিটার্ন হবে না। তো আমরা জেনারেলি এটাকে নো করে রাখছি। তারপর এখানটা রয়েছে ই ওয়ে বিল। ই ওয়ে বিল হলো একটা ডিজিটাল ডকুমেন্ট যেটা কোনো পণ্য বা প্রোডাক্ট এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করার ক্ষেত্রে কাজে লাগে। তো কোনো ব্যবসায়ী যদি 50,000 টাকার কোনো প্রোডাক্ট একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সেক্ষেত্রে ওই ব্যবসায়ীকে অবশ্যই কিন্তু এই বিলটা গাড়িতে রাখতে হবে।
এই বিলটা যদি না রাখি সেক্ষেত্রে কিন্তু রাস্তায় পুলিশ ধরতে পারে এবং ফাইন কাটতে পারে। তারপর এখানে রয়েছে অ্যাপ্লিকেবল ফর্ম। তো আমাদের ব্যবসা যেহেতু 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে তাই আমরা এই ডেটটাই রাখছি। তারপর রয়েছে অ্যাপ্লিকেবল ফর ইন্টারস্টেট, অর্থাৎ আমরা কোনো একটা প্রোডাক্ট যদি ভিন্ন রাজ্যে পাঠাই অথবা ভিন্ন রাজ্য থেকে যদি নিয়ে আসি সেই ক্ষেত্রেও কিন্তু ইউএ বিলটা কাজে লাগবে। তো এটাকে অবশ্যই ইয়েস করতে হবে, কারণ এটাই বর্তমানে সরকারের নিয়ম। তারপর এইখানটায় রয়েছে ক্রিয়েট অ্যানাদার জিএসটি রেজিস্ট্রেশন ফর দ্য কোম্পানি। তো কোনো কোম্পানি যদি একের অধিক জিএসটি নাম্বার থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে ইয়েস করে কিন্তু জিএসটি নাম্বারটা দিয়ে দিতে হবে। আমরা মনে করলাম আমাদের কোম্পানিতে একটাই জিএসটি রয়েছে, তাই আমরা এখানটা কোনো রকম পরিবর্তন না করে এখানে অ্যাপসেট করে নিচ্ছি। এরপর রয়েছে সেট অল্টার কোম্পানি জিএসটি রেট অ্যান্ড আদার ডিটেলস। তো তোমাদের কোম্পানিতে যদি একটাই ক্যাটাগরির বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে ইয়েস করতে পারো। উদাহরণ হিসেবে ধরো তোমাদের কোম্পানিতে শুধুমাত্র মোবাইলই থাকে, অর্থাৎ কেবলমাত্র মোবাইলেরই বিজনেস হয়, ওই রকম অবস্থাতে কিন্তু তোমাদের কোম্পানিতে সমস্ত প্রোডাক্টের ওপরে একই রেটে জিএসটি পড়বে, অর্থাৎ সমস্ত মোবাইলের উপরে 18% জিএসটি পড়বে। এই রকম কন্ডিশনের ক্ষেত্রে তোমাদেরকে এইখানটা ইয়েস করে কিন্তু জিএসটি রেট সেট করতে হবে। আমাদের এই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে এবং বিভিন্ন প্রোডাক্টের আলাদা আলাদা জিএসটি রেট থাকবে, তাই এই ক্ষেত্রে আমরা নো করে দিচ্ছি। তারপর রয়েছে টিডিএস, অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তারপর রয়েছে টিসিএস, তারপর রয়েছে ভ্যাট। তো এগুলো এক প্রকারের ট্যাক্স। তারপর এনাবেল এক্সাইজ, এনাবেল সার্ভিস ট্যাক্স। তো এগুলো ট্যাক্সের টপিক। তোমরা যদি এগুলোকে ইয়েস করে দাও তাহলে তোমাদের কোম্পানিতে এই সব ফিচারগুলো কিন্তু অন হয়ে থাকবে। তো এই মুহূর্তে তোমাদের এই ফিচারগুলো লাগবে না, তাই এইখানটায় নো করে দিচ্ছি। তবে ভবিষ্যতে কিন্তু তোমাদেরকে এই সমস্ত ফিচারগুলো শেখানো হবে। তারপর এইখানটায় রয়েছে এনাবেল ব্রাউজার অ্যাক্সেস অ্যান্ড রিপোর্ট। তো এটাকে ইয়েস করলে তোমরা যে কোনো জায়গা থেকেই কিন্তু মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে তোমরা কোম্পানির ট্যাক্স রিপোর্ট দেখতে পারবে। তো জেনারেলি এটাকে ইয়েস করে রাখাটাই বেটার। তারপর এইখানটায় রয়েছে এনাবেল ট্যালি নেট সার্ভিস ফর রিমোট অ্যাক্সেস অ্যান্ড সিঙ্ক্রোনাইজেশন। একাধিক জায়গা থেকে বিভিন্ন কোম্পানির তথ্যগুলোকে একসাথে দেখার জন্য বা একসাথে ব্যবহার করার জন্য এটাকে ইয়েস করতে হয়। তো আমরা ট্যালিতে একটা কোম্পানি ব্যবহার করব, তাই আপাততভাবে এটাকে নো করে রাখছি। তারপর রয়েছে মেনটেন পেরোল। এটাকে ইয়েস করলে কোম্পানির কর্মচারীদের বেতনের হিসাব রাখা যাবে এবং তাদেরকে সময় মতো বেতনও দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা আপাততভাবে নো রাখছি। তারপর রয়েছে এনাবেল পেমেন্ট রিকোয়েস্ট টু শেয়ার পেমেন্ট লিঙ্ক কিউআর কোড। এইটাকে ইয়েস করলে তোমরা কিউআর কোডের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিতে পারবে। তো সাধারণতভাবে বিলের ক্ষেত্রে এটাকে ইয়েস করা হয়, কারণ এতে কাস্টমার ফোনপে, গুগল পে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা নো রাখছি, তবে এগুলো সবগুলোই কিন্তু তোমাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে এনাবেল মাল্টিপল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যদি অনেকগুলো কিউআর কোড থাকে বা অনেকগুলো যদি মার্চেন্ট থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এইখানে ইয়েস করতে হবে। তো এইটাকে যদি ইয়েস করে রাখো তোমরা বিভিন্ন বিলের ক্ষেত্রে বিভিন্ন রকম কিউআর কোড ব্যবহার করতে পারবে। তারপর হচ্ছে মার্ক মডিফাই ভাউচার। এটাকে ইয়েস করলে তোমরা যদি ভাউচারের মধ্যে কোনো রকম এডিটিং করো ওটা কিন্তু হাইলাইট হয়ে থাকবে। এখানে ভাউচার বলতে বলা হয়েছে বিলের মধ্যে এডিটিং করা, সেটা হতে পারে পারচেস বা সেলস বা আরও অন্যান্য। তো আশা করি এইখানটার সমস্ত ফিচারগুলো তোমরা ছোটোখাটোভাবে বুঝতে পেরেছো। তবে যখন তোমরা প্র্যাকটিক্যালি করবে তখন এই সমস্ত ফিচারগুলো কিন্তু তোমাদের কাছে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানটা তোমাদেরকে এন্টার প্রেস করে এখানে অ্যাপসেটে ক্লিক করতে হবে। অ্যাপসেটে ক্লিক করা হয়ে গেলে কিন্তু তোমাদের কোম্পানি খোলা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছে সাউথ শপিং মল। তারপর এখানটা রয়েছে কারেন্ট পিরিয়ড, অর্থাৎ এখানটায় ফিনান্সিয়াল ইয়ারের কথা বলা হচ্ছে। তো আমরা 25-26 ফিনান্সিয়াল ইয়ারে কাজ করছি। তোমরা যদি ভবিষ্যতে এই ভিডিওটা দেখে থাকো সেই ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার এখানে পরিবর্তন হবে। তো আশা করি কী করে কোম্পানি খুলতে হয় ওই বিষয়টা তোমাদের বোঝা গেছে। পরের ক্লাসে আমরা এই কোম্পানির ভেতরে আরও মডিফিকেশান এবং আরও এক্সট্রা কয়েকটা ফিচার দেখাবো, এবং পরের ক্লাসে তোমাদেরকে এই কোম্পানির মধ্যে এক্সট্রা কয়েকটা ফিচার এবং আরও অন্যান্য কাজগুলোকে দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।